কল্পনা করুন এক মুহূর্ত, একটি নিরীহ স্বপ্নময় ১৭ বছরের মেয়ের শরীর ৪৪ দিন ধরে অন্ধকারের গভীর গহ্বরে বন্দী, যেখানে প্রতিটি শ্বাস নেওয়া যন্ত্রণার এক অস্বচ্ছ চিৎকার। কোনো আলো নেই, কোনো সাহায্য নেই, কোনো দয়া নেই। প্রতিটি সেকেন্ড যেন একটা অনন্ত যন্ত্রণার সমুদ্রে ডুবে যাওয়া। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। ১৯৮৮-৮৯ সালের জাপানে ঘটা এক অকল্পনীয় অপরাধ, যা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে, পুরো দেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই ঘটনা এখনো মানুষের মনে ভয়, রাগ এবং অসহায়ত্বের অনুভূতি জাগায়। এর গভীরতা এতটাই যে অনেকেই গল্প শুনতে গিয়ে থেমে যায়। পার্ট 1, দ্য শ্যাডো অফ ইনোসেন্স লস্ট। ১৯৮৮ সাল। জাপান তখন অর্থনৈতিকভাবে উন্নতির শীর্ষে। সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরতলি একটা ছোট, শান্ত, সাধারণ জায়গা। সেখানে রাস্তাগুলো পরিষ্কার, বাড়িগুলো সুন্দর সাজানো, মানুষ সকালে স্কুল অফিসে যায়, সন্ধ্যায় ফিরে আসে। এই শান্তির মাঝে থাকত জুনকো ফুরুতা, একজন ১৭ বছরের হাই স্কুল ছাত্রী। তার বন্ধুরা বলতো সে সবসময় হাসি খুশি, অন্যদের সাহায্য করতে ভালোবাসত। পড়াশোনায় সে ছিল অসাধারণ, গ্রেড সব সময় উচ্চমানের। স্কুলের পর পার্ট টাইম চাকরি করত একটা ছোট রেস্টুরেন্টে বা দোকানে। সেই টাকা দিয়ে সে নিজের গ্র্যাজুয়েশনের পর একটা সুন্দর ট্রিপের স্বপ্ন দেখত, হয়তো সমুদ্র সৈকতে বেড়ানো বা কোনো বড় শহরে ঘুরে বেড়ানো। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল জাপানিজ আইডল সিঙ্গার হওয়া। সে গান গাইতে ভালোবাসত, তার কণ্ঠে ছিল একটা মিষ্টি সুর। পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ। মা বাবা তাকে খুব ভালোবাসতেন, ভাই বোনের সঙ্গে হাসি ঠাট্টা করত। জীবন তার কাছে ছিল আশা, সম্ভাবনা এবং ছোট ছোট সুখে ভরা। কিন্তু সেই আশা এক রাতেই ধ্বংস হয়ে যায়। ২৫ নভেম্বর ১৯৮৮। শীতের সন্ধ্যা নেমেছে, আকাশ কালো, রাস্তায় লোক কম। জনকো তার সাইকেল চালিয়ে চাকরি থেকে বাড়ি ফিরছিল, সাধারণ একটা রুটিন। হঠাৎ দুটি ছায়া তার পথ আটকে দেয়। হিরোশি মিয়ানো, যে ইয়াকুজা বা সংশ্লিষ্ট গ্রুপের সঙ্গে জড়িত ছিল, এবং তার এক সঙ্গী তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারা তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। গাড়ি চলে যায় একটা নির্জন বাড়ির দিকে, শিনজে মিনাতোর বাড়ি। সেই বাড়িতে তার বাবা মা ছিলেন না। দরজা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, আর শুরু হয় এক ৪৪ দিনের অমানবিক অধ্যায়। কিন্তু এটা ছিল মাত্র শুরু। সামনে অপেক্ষা করছিল এমন নির্যাতন যা মানুষের মনের সীমা ছাড়িয়ে যায়। প্রথম দিন থেকেই তারা তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। বাড়ির একটা ছোট অন্ধকার ঘরে তাকে বেঁধে রাখে, জানালা বন্ধ, পর্দা টানা, বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো ফোন নেই, কোনো সাহায্যের আশা নেই, কোনো দয়া নেই। প্রতিটি সেকেন্ড যেন একটা অনন্ত যন্ত্রণার সমুদ্রে ডুবে যাওয়া। তারা সিগারেট চালিয়ে তার ত্বকে চাপ দেয়, লাইটারের আগুন দিয়ে পোড়ায়, তার শরীরে এমন জিনিস প্রবেশ করায় যা কোনো মানুষের শরীর সহ্য করার জন্য তৈরি নয়। ক্ষতগুলি ইনফেক্টেড হয়ে যায়, পুঁজ বেরোয়, দুর্গন্ধ ছড়ায়। তারা নিজেদের হাত যাতে নোংরা না হয় সেজন্য প্লাস্টিকের ব্যাগ বা মোড়ক ব্যবহার করে। পরবর্তী অটোপসি এবং মেডিকেল রিপোর্টে সেই প্লাস্টিকের চিহ্ন পাওয়া যায়, এক নির্মম নীরব সাক্ষী যা তাদের অমানবিকতার কথা বলে। কিন্তু এই যন্ত্রণা এখানে থামেনি। এরপর তারা আরও ভয়ঙ্কর স্তরে চলে যায়, যেখানে শরীর আর মন দুটোই ভেঙে পড়ে। সেই বাড়ির ভিতরে সময় থেমে যায়, দিন আর রাতের কোনো পার্থক্য নেই, কোনো আলো নেই, কোনো বাইরের শব্দ নেই, শুধু অন্ধকার, নীরবতা আর অবিরাম যন্ত্রণা। তারা তাকে বারবার মারধর করে, লাথি ঘুষি কোনো কিছু বাদ দেয় না। হাড় ভাঙে, শরীর ফুলে যায়, নখ ছিঁড়ে ফেলে, ত্বকে গরম জিনিস চাপিয়ে দেয় বারবার। তার শরীর এতটাই ভেঙে পড়ে যে সে আর নর্মালি হাঁটতে পারে না। কথা বলতে গেলে গলা থেকে শুধু কাতরানি বেরোয়, চোখে আলো কমে আসে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, মন ভেঙে যায়, সে আর আশা করতে পারে না। কিন্তু তারা থামে না, তারা তাকে বাধ্য করে আরও সহ্য করতে, যেন তার জীবনের প্রতিটি সেকেন্ডকে যন্ত্রণায় রাঙিয়ে দিতে চায়। আর যখন মনে হয় আর কোনো যন্ত্রণা বাকি নেই, তারা একটা চূড়ান্ত অপরিবর্তনীয় সিদ্ধান্ত নেয়, যা তার জীবন চিরতরে শেষ করে দেয়। ১৯৮৯ সালের জানুয়ারিতে শুরু, ৪৪ দিন পার হয়েছে।
জুনকো আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তার শরীর চুরমার, চোখে আর জীবনের ছায়া নেই, কিন্তু তবুও তারা থামেনি। 4 জানুয়ারি তারা থেকে আরও একবার নির্মম আঘাত করে, এত গভীর যে তার শরীর আর কোনো প্রতিক্রিয়া দেখায় না। তারা তাকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখে। সেই রাতেই তার হৃদয়ে থেমে যায়। সে মারা গেছে বুঝতে পেরে তারা ভয় পায়। লাশ গোপন করার চেষ্টা করে, তাকে কংক্রিটের একটা বড় ড্রামে ভরে, তারপর এক নির্জন জায়গায় পুঁতে ফেলে। তারা ভেবেছিল এই অপরাধ চিরকাল লুকিয়ে থাকবে, কিন্তু সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না। কয়েক সপ্তাহ পর এক অপ্রত্যাশিত ঘটনা সবকিছু উন্মোচন করে দেয়। পুলিশ এক সহযোগীকে অন্য এক অপরাধী গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের চাপে সে ভেঙে পড়ে এবং জুনকোর অপহরণ নির্যাতনের পুরো কথা স্বীকার করে। তদন্তকারীরা দ্রুত বাড়িতে হানা দেয়। তারা কংক্রিটের ড্রাম খুঁজে পায়, ভিতরে একটা খুব ক্ষতিগ্রস্ত লাশ। ডিএনএ টেস্টে নিশ্চিত হয় এটা জুনকো ফুরুতা। 4 জন প্রধান অপরাধী, হিরোশি মিয়ানো, জো ওগুরা, শিনজি মিনাতো এবং ইয়াসুশি ওয়াতানাবে গ্রেপ্তার হয়। সবাই কিশোর, বয়স 16 থেকে 18। তাদের অপরাধীর গভীরতা এতটাই যে জাপানের কিশোর আইনের সীমা ছাড়িয়ে যায়। 1990-এর দশকে বিচার শেষ হয়। সাজা হয় 5 থেকে 20 বছরের মধ্যে। হিরোশি মিয়ানো পায় সবচেয়ে বেশি, 20 বছর কারাদণ্ড। কিন্তু জুনকোর পরিবারের যন্ত্রণা কখনো শেষ হয় না। তারা আজও সে স্মৃতি বহন করে। এই ঘটনা জাপানের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকে, এক সতর্কবার্তা যে অন্ধকার যে কোনো শান্ত বর্জার আড়ালে লুকিয়ে থাকতে পারে। আর জুনকো ফুরুতার স্মৃতি, তার স্বপ্ন, তার যন্ত্রণা চিরকাল বেঁচে থাকে।